আপনি আজও যেটুকু যা কিছু উপভোগ করছেন কংগ্রেসের 100 দিনের কাজ কংগ্রেস, খাদ্য সুরক্ষা আইন 2 টাকা 3 টাকা দরে চাল কংগ্রেস, মিড ডে মিল কংগ্রেস, ঘরের টাকা কংগ্রেস, বিদ্যুৎ দিয়েছে কংগ্রেস। তার কি দেখুন নিজের কি করে। তাই আবার একটা কথা বলছি, কান দিয়ে দেখবেন না জগৎটাকে, চোখ দিয়ে দেখুন। মোদি আর দিদি কান দিয়ে আপনাকে দেখানোর চেষ্টা করবেন, আপনি আপনার চোখ দিয়ে জগৎটাকে দেখুন। আমাদের রীতা দিদি, আমাদের বোন, সে তো জ্ঞান সিং সোহান পালের ভাব শিষ্যা। তাকে যদি আপনারা নির্বাচিত করেন, আপনারা বলুন তো আপনাদের ভালো হবে না খারাপ হবে? আপনাদের ভালো হবে না খারাপ হবে বলুন? আমি বলছি আপনাদের ভালো হবে। একটা ঘরের মেয়ে তাকে পাবেন, একটা সৎ পরিচ্ছন্না মহিলাকে পাবেন। ভারতবর্ষের মহিলা সমাজের অগ্রগতি, মহিলাদের অংশগ্রহণ, তাকে আপনারা সমর্থন করবেন বলে আমি বিশ্বাস করি। তাই কর্মীরা আমার যারা আজকে পদযাত্রায় অংশ, এই শহরবাসীর পরিচয় মাতা পূজা তারও প্রশাসন আমরা দেখতে পেলাম, এটাও আমাদের সৌভাগ্য। আমি আপনাদের একটু আগে বলছিলাম যে এই বাংলা অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ আপনারা বিচার করেন। এই বাংলার অতীত যেমন ছিল তার প্রমাণ আমি আপনাদের বলে যে সেদিন বিধানচন্দ্র রায়, জওহরলাল নেহরুদের মনে হয়েছিল আইআইটি খড়গপুর নির্মাণ করা। সেই আইআইটি খড়গপুর আজ বিশ্বের একটা নাম করা প্রতিষ্ঠান। আপনাদের শহরের পরিচয় আইআইটি খড়গপুর কে করেছিল? কংগ্রেস জমানা। আপনাদের শহরের পরিচয় এটা রেল শহর, রেল সিটি, কংগ্রেসের অবদান। অর্থাৎ খড়গপুরের যা পরিচয়, সেই পরিচয় কংগ্রেস খড়গপুরবাসীকে দিয়েছে, অতীত তার জ্বলন্ত প্রমাণ। তাই খড়গপুর রেল শহর, খড়গপুর আইআইটি আজও সারা ভারতবর্ষের মানুষের কাছে পরিচয়ের নাম। খড়গপুরের পরিচয় বহন করে চলেছে কংগ্রেস। খড়গপুরের আরেকটা পরিচয় জ্ঞান সিং সোহান পাল। আপনারা কখনো দেখেছেন এই জ্ঞান সিং সোহান পালের বিরুদ্ধে কখনো কেউ কোনো অভিযোগ করতে পেরেছে? না। তাই জ্ঞান সিং সোহান পাল আমাদের মতো যারা রাজনীতি করি তাদের কাছে আদর্শ পুরুষ। এই খড়গপুর শহরে জ্ঞান সিং সাহেব সোহান পালের কাছে এসেছি, তাকে আমরা আঙ্কেল বলতাম, কেউ চাচা বলতাম। সেই জ্ঞান সিং সোহান পালের মতো ব্যক্তিত্ব খড়গপুরের মানুষ কি অনুভব করেন না? বাজারে খালি ঢাক ঢোল বাজছে, বাজনার আওয়াজে কান তালা লেগে যাচ্ছে, প্রতিশ্রুতির ঢক্কানিনাদে আমরা গাঁদা খেয়ে যাচ্ছি। প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি, সকাল থেকে রাত পর্যন্ত প্রতিশ্রুতির বন্যা বইছে। সোনার বাংলা, রূপোর বাংলা, হীরের বাংলা, কত রকমের যে বাংলা তৈরি হবে আমরা তা জানি না, কিন্তু এটা বুঝতে পারছি বাংলার মুখ্যমন্ত্রী এই বাংলাকে আজ কোথায় নিয়ে গেছে। মুখ্যমন্ত্রী নিজেটা প্রমাণ করে দিচ্ছেন এ বাংলাকে তিনি কোথায় নিয়ে গেছেন। তিনি বলছেন একটা পরিবারকে 500 টাকা দেওয়া হবে। কেন? 10 বছর ক্ষমতায় থাকার পর একটা পরিবারকে 500 টাকা দেওয়ার প্রয়োজন হচ্ছে কেন? কেন প্রয়োজন হচ্ছে? তার কারণ আপনার মনে হয়েছে একে ভোটের বাজার, মানুষের দারিদ্রতা আছে, সেই দারিদ্রতাকে আমার বিরুদ্ধে কেউ ব্যবহার করতে পারে। মানুষের কাছে যদি আমরা প্রমাণ করে দিই আপনাদের দারিদ্রতার জন্য দায়ী তৃণমূল সরকার, তাই আগে ভাগে নির্বাচনী ঘুষ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। 500 টাকা করে একটা পরিবারকে দেওয়া হবে, নির্বাচনী ঘুষ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আপনি যদি বাংলার মানুষকে মর্যাদা দিতে চাইতেন, সম্মান দিতে চাইতেন, তাহলে ভোটের বাজারে 500 টাকা করে খাতির করে ভিক্ষা দিয়ে তাদের ভোট আপনি কবজা করতে চাইতেন না। অর্থাৎ বাংলার মানুষকে আপনি ভিখারি বলে মনে করেন। বাংলার মানুষ আপনার কাছে মর্যাদা চাই, সম্মান চাই। আপনার দেওয়া 500 টাকায় কেন তার সংসার চলবে, কেন সে নিজে 5000 টাকা রোজগার করতে পারে না, তার ব্যাখ্যা কে দেবে? আজকে বাঙালিকে কাঙালি করার রাজনীতি করছেন আপনি, বাঙালিকে কাঙালি করার রাজনীতি করছেন।
ভোটের মুখে প্রতিশ্রুতির বন্যা বইয়ে নির্বাচনী ঘুষ দিয়ে আপনি ভোট খরিদ করতে চাইছেন। 10 বছর ক্ষমতায় আপনি, 13 বছর বাংলায় ক্ষমতায় ছিল বিধানচন্দ্র রায়, 13 বছর কয়েক মাস। সে 13 বছর কয়েক মাসের মধ্যে বিধানচন্দ্র রায় দুর্গাপুর স্টিল নগরী তৈরি করতে পেরেছিল, আইআইটি খড়গপুর তৈরি করতে পেরেছিল, রেল শহর তৈরি করতে পেরেছিল, কল্যাণী উপনগরী তৈরি করতে পেরেছিল, হলদিয়া পোর্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। হ্যাঁ, এই হলদিয়া পোর্টের ভিত্তিপ্রস্তর তার ভাবনা শুরু হয়েছিল বিধানচন্দ্র রায়ের সেদিনের বাংলায় তার নীতিকে অনুসরণ করে। বামফ্রন্ট আমলে সেটাকে পূর্ণ করা হলো। এই হলদিয়া পোর্ট বামফ্রন্ট আমলে পূর্ণ হলো, যার শুরুয়াত করেছিল বিধানচন্দ্র রায়। বলুন তো, 13 বছরে যদি এত কিছু করা যায়, 10 বছরে কেন কিছু করা গেল? 10 বছর সময়টা কি কম? বলুন বাংলার মানুষ, 10 বছরে আপনার জীবনের কোন মৌলিক পরিবর্তন সম্ভব হয়েছে? একটা উদাহরণ দিন। আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, 10টা বছর মামাটি মানুষের সরকারকে ভোট দিয়েছি, পরিবর্তে কি পেলাম? আমার জীবনের কোনো মৌলিক পরিবর্তন হলো? আমার জীবনের কোনো সমস্যার সমাধান হলো না। আজও আমি বেকার, আজও আমার রুজি নেই। কেন? এ বাংলা তো এরকম ছিল না। এ বাংলা চিরদিন এরকম ছিল না। ভেবে দেখুন একটা কথা, যেদিন বিধানচন্দ্র রায় বাংলা তৈরি করেছিলেন সেদিন সরকারি ব্যাংক ছিল না। যেদিন বিধানচন্দ্র রায় বাংলা করেছিলেন সেদিন বেসরকারি পুঁজি ছিল না। যেদিন বিধানচন্দ্র রায় বাংলা করেছিলেন লক্ষ লক্ষ মানুষের উদ্বাস্তুদের ঢল নেমেছিল এই বাংলায়, তার মধ্যেও তিনি পেরেছিলেন। আর আজ ব্যাংক আছে, বিদেশি পুঁজি আছে, বেসরকারি পুঁজি আছে, অথচ আমরা পাচ্ছি না। ভারতবর্ষের অন্য রাজ্যে এগিয়ে যাই, আমরা পিছিয়ে যাচ্ছি। আমি আপনাদের উদাহরণ দিয়ে প্রমাণ করে দিচ্ছি। আপনারা কি জানেন যে পৃথিবীতে এক একটা দেশে, এক একটা রাজ্যে কে কেমন আছে তা দেখার জন্য একটা পদ্ধতি আছে, যেটাকে বলা হয় মানব উন্নয়ন সূচক, ইংরেজিতে যাকে বলা হয় হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। অর্থাৎ একটা দেশ, একটা রাজ্য, সেই রাজ্যের মানুষের স্বাস্থ্য, শিক্ষা, রুটি, আহার সব মিলিয়ে, আয়ু সব মিলিয়ে বিচার করে তাকে একটা নির্দিষ্ট স্থান দেয়। পৃথিবীতে এই পদ্ধতির আবিষ্কার করেছিল কে? মহবুল হক নামে পাকিস্তানের একজন অর্থনীতিবিদ। সারা পৃথিবীর মানুষ এই পদ্ধতি মেনে চলে। আপনারা কি জানেন সেই মানব উন্নয়ন সূচকে ভারতবর্ষের 36টা রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান 28 নম্বরে। তার মানেটা কি? স্বাস্থ্যে আমরা পিছনে, রুটি রোজগারের পিছনে, শিক্ষায় পিছনে, আয়ুদের পিছনে, আমরা পিছনের সারিতে হাঁটছি। 36টা রাজ্যের মধ্যে আমাদের স্থান 28 নম্বরে। আমাদেরকে গল্প শোনানো হচ্ছে বাংলা এগিয়ে গেল, পোস্টার বানানো হচ্ছে আবার বাংলার মেয়ে বাংলায় আসবে। বাংলার মেয়েকে তো আমরা ক্ষমতা দিয়েছি, কিন্তু বাংলার মেয়ে আমাদের কি দিল? বাংলার মেয়ে আমাদের দিল থাপ্পা, বাংলার মেয়ে আমাদের দিল কাটমানি, বাংলার মেয়ে আমাদের দিল কয়লা পাচারের রাজনীতি, বাংলার মেয়ে আমাদের দিল গরু পাচারের রাজনীতি, বাংলার মেয়ে আমাদের দিল বালি পাচারের রাজনীতি, বাংলার মেয়ে আমাদের দিল সিন্ডিকেট রাজ। আমরা চেয়েছিলাম গণতান্ত্রিক বাতাবরণ, আমরা চেয়েছিলাম গণতন্ত্রের রাজ হোক, আমরা চেয়েছিলাম মানুষের রাজ হোক, আমরা চেয়েছিলাম অধিকারের রাজ হোক, আমরা চেয়েছিলাম আমার ন্যায্য পাওনা আদায়ের রাজ হোক। পরিবর্তে আমরা কি পেলাম? পেলাম সিন্ডিকেট রাজ, পেলাম মস্তান রাজ। আজ এই বাংলায় গত 10 বছরের পরিসংখ্যান সেই কথাই বলছি। আপনারা কি জানেন বাংলা মাথা পিছু রোজগারে আজকে ভারতবর্ষের 36টা রাজ্যের মধ্যে 23তম রাজ্যে দাঁড়িয়ে আছে? জানেন মাথা পিছু রোজগার 36টা রাজ্যের মধ্যে 23 নম্বরে। মানব উন্নয়ন সূচক 36টা রাজ্যের মধ্যে 28 নম্বরে। তার প্রমাণ কি করে পাচ্ছি আমরা?
আপনার নিজের পকেটে হাত দিয়ে দেখুন, আপনার ক্রয় করার ক্ষমতা কমে যাচ্ছে। আপনি বাজারে যাচ্ছেন কিন্তু ক্রয় করার ক্ষমতা নেই আপনার, কারণ আপনার রোজগার নেই। আপনার ঘরে কেউ চাকরি করছে না, কি করে করবে? চাকরি তো হয়নি বাংলায়, বাংলাতে রুটি রুজির ব্যবস্থা হয়নি। বাংলার মুখ্যমন্ত্রী বলছেন উনি আগামী দিনে 35 লক্ষ বেকারের চাকরি দেবেন। গত 10 বছরে উনি নাকি 29 লক্ষ বেকারের চাকরি দিয়েছেন। আপনারা কেউ পেয়েছেন সেই চাকরি? আপনাদের কারো ভাগ্যে জুটেছে সেই চাকরি? আজ বাংলার মুখ্যমন্ত্রী নিজে বলছে যে পশ্চিমবঙ্গে 5 লক্ষ পদ খালি আছে। যদি 5 লক্ষ পদ খালি থাকে, আপনাকে খালি রাখতে কি বাংলার বেকার যুবকরা বলেছিল? 5 লক্ষ পদ খালি রাখতে কি বাংলার মানুষ আপনাকে বলেছিল? না, আপনি পদ পূরণ করেননি। কেন করেননি? আপনার কোনো নীতি নেই, আপনার কোনো ভবিষ্যতের দিশা নেই, দশা নেই। আপনি জানেন না সরকার চালাতে, তাই আপনি পারেননি। আপনি সরকার চালাতে যে জানেন না, তার সব থেকে বড় প্রমাণ কি জানেন? আজকে বাংলার মানুষের মাথার উপরে ঘাড়ের বোঝার পরিমাণ 4.5 লক্ষ কোটি টাকা। 4.5 লক্ষ কোটি টাকা আমার আপনার মাথার উপরে ঘাড়ের বোঝার পরিমাণ। কাল যদি আপনার ঘরে একটা বাচ্চা শিশু জন্মগ্রহণ করে, পৃথিবীর আলো দেখার আগে, পৃথিবীর বাতাস গ্রহণ করার আগে তার মাথার উপরে ঘাড়ের বোঝার পরিমাণ 55,000 টাকা। কোথায় চলেছি আমরা? মুখ্যমন্ত্রী বলছেন বাংলার মানুষের আয় নাকি তার আমলে ডবল হয়েছে। বাংলার মানুষের আয় ডবল হয়েছে কি হয়নি আপনারা বলবেন। আমি কি বলছি বড় কথা নয়। নিজেদের পকেটে হাত দিয়ে, নিজেদের সংসারের দিকে তাকিয়ে, আপনার ভাতের হাঁড়ির দিকে তাকিয়ে আপনি বিচার করবেন আমরা কেন পিছিয়ে গেলাম। পিছিয়ে যাবার কারণ কি? পশ্চিমবঙ্গ নামক রাজ্যের উপরে আণবিক বোমা তো পড়েনি, পারমাণবিক বোমা পড়েনি, দুর্ভিক্ষ হয়নি। আমরা পিছিয়ে গেলাম কেন? বাংলায় আজকে অভাব কি জানেন? ভবিষ্যতের ভাবনার অভাব, বাংলাকে ভালোবাসার অভাব, মানুষকে সম্মান দেখানোর অভাব। মুখ্যমন্ত্রী মনে করেন মানুষ সে তো ভোট দেওয়ার জন্য তৈরি হয়েছে, ভোট আসবে আমি তাদেরকে নানা কথা বলবো, তাদেরকে বলবো তোমাদের আমি দুয়ারে চলে এসেছি, তোমাদের আমি স্বাস্থ্য বীমা করে দিচ্ছি, আমাকে বলতাম। এটাই তো বাংলার রাজনীতি, এটাই তো বাংলার রাজনীতি। আপনি হাসপাতালে যান, স্বাস্থ্য কেমন নিজে দেখে নিন, আমাদের দরকার নেই বলা। আপনি হাসপাতালে গিয়ে আপনার চিকিৎসা কেমন হচ্ছে আপনি নিজে পরখ করে নিন। বাংলার স্বাস্থ্যের যে দুরবস্থা মুখ্যমন্ত্রী তা নিজেই প্রমাণ করে দিয়েছেন। কি করে প্রমাণ করলেন? কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী বললেন নন্দীগ্রামে তাকে নাকি কেউ আক্রমণ করেছিল, তাকে মেরে ফেলার জন্য। পরে বলছে তার নাকি পা উড়িয়ে দেওয়ার জন্য অ্যাটাক করেছিল। তো তার পা উড়িয়ে দেওয়ার অ্যাটাক হলো, তাকে মেরে দেওয়ার জন্য নাকি হামলা হলো। সেই সময় নাকি একটা পুলিশ ছিল না তার আশেপাশে, তিনি বাংলার পুলিশ মন্ত্রী, তার পাশে কোনো পুলিশ নাই যখন তাকে আক্রমণ করা হয়েছে। তিনি বলছেন এখন আমার পা উড়িয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। আবার কলকাতার হাসপাতালের বেডে শুয়ে বলছেন ওটা একটা অ্যাক্সিডেন্ট, আমি গাড়ি তুলে যাচ্ছিলাম, একটা অ্যাক্সিডেন্ট। আমরা কোনটা বিশ্বাস করব? আমি তার বাইরে গিয়ে বলছি বাংলার স্বাস্থ্য ব্যবস্থাটা কেমন বোঝার চেষ্টা করুন। বাংলার মুখ্যমন্ত্রী বলে কথা, দুবারের মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রীকে হামলা হচ্ছে, তার পায়ে চোট লাগছে। সেই চোট লাগার পর তিনি চিকিৎসা করছেন কোথায়? 130 কিলোমিটার দূরে কলকাতার পিজি হাসপাতালে। নন্দীগ্রামে হাসপাতাল পেলেন না, চলতে চলতে কোনো হাসপাতাল পেলেন না, কোনো স্বাস্থ্যকেন্দ্র পেলেন না, তার সুপার স্পেশালিটি হাসপাতাল সব উড়ে গেল। তিনি 130 কিলোমিটার দূরে গিয়ে কলকাতার পিজি হাসপাতালে তিনি চিকিৎসা। $8 এক ব্যারেল তেলের দাম। তখন ভারতবর্ষের মানুষের কাছে আমরা পেট্রোলের দর নিয়েছি কত? 71 টাকা। তখন ভারতবর্ষের মানুষের কাছে ডিজেলের দর নিয়েছি কত? 56 টাকা। আজকে কংগ্রেসের আমলে $108 এক ব্যারেল, আজকে $65 এক ব্যারেল। দাম তো আরো কমে যাওয়া উচিত, না কমে এখানে গিয়ে দর বাড়ছে। দর বাড়ছে কেন? কারণ মোদি এই তেলের উপরে, ডিজেলের উপরে এক্সাইজ ডিউটি বাড়িয়ে দিয়েছে 854%। তাই তেলের দর বেড়ে গেল, ডিজেলের দর বেড়ে গেল, রান্নার গ্যাসের দর বেড়ে গেল। মোদির কামাই কত হলো? 23 লাখ কোটি টাকা। দিদি কি বসে আছে? না, দিদি বসে নাই।
দিদি কি করছে? ওই তেলটাকে ভ্যাট, রাজ্যের যে ট্যাক্স তার উপরে ভ্যাট চাপাচ্ছে। মোদির চাপানো এক্সাইজ ডিউটি, দিদির চাপানো ভ্যাট, এই দুইয়ের আক্রমণে তেলের দাম হু হু করে বাড়ছে বাজারে, রান্নার গ্যাসের দাম হু হু করে বাড়ছে, আর মানুষের জীবন জেরবার হয়ে যাচ্ছে। বাজারে জিনিসপত্রের দর আগুন হয়ে গেছে, বাজার করতে গেলে নিমেষে আপনার পকেট ফাঁকা হয়ে যাচ্ছে। কেন? কারণ দিদি আর মোদি মানুষকে শোষণ করছে। যদি আজকের দিনে মোদি এবং দিদি যদি 50% শুল্ক কমায়, যদি কেন্দ্র 50% শুল্ক কমায় আর রাজ্য যদি 25% শুল্ক কমায়, তাহলে 1 লিটার পেট্রোলের দাম হবে কত? 55 টাকা। আমি বলছি না, বিশেষজ্ঞরা বলছে, খোঁজ নিয়ে দেখতে। 50% এক্সাইজ ডিউটি যদি কেন্দ্র কমায়, অর্থাৎ 50% শুল্ক যদি কেন্দ্র কমায়, 25% শুল্ক যদি রাজ্য কমায়, আমার তেলের দর নেমে আসবে 55 টাকা। রামের রাজ্যে 1 লিটার তেল আজ 100 টাকা। মোদি ঠিক করে নিয়েছে, বিরাট কোহলি একা সেঞ্চুরি মারবে কেন? আমি আর সেঞ্চুরি মারব। বিরাট কোহলি ব্যাটে মেরেছে, আমি তেলের দামে মারব। পাশের দেশ নেপাল, মোদি তো নিজে রাম রাজ্যের কথা বলে। অযোধ্যা জন্মেছে, সীতার রাজ্যে তেলের দাম কত? সীতার রাজ্যে তেলের দাম 1 লিটার 20 টাকা। সিংহল, শ্রীলঙ্কা, সেটা হচ্ছে রাবণের দেশ। রাবণের রাজ্যে তেলের দাম কত? রাবণের রাজ্যে তেলের দাম 62 টাকা। সীতার রাজ্যে 65 টাকা, রাবণের রাজ্যে 62 টাকা। আমাদের দুশ্মন পাকিস্তান, পাকিস্তানের তেলের দাম 51 টাকা। বন্ধু আমাদের ভুটান, সেখানে তেলের দর 49 টাকা। পাশের দেশ বাংলাদেশ, সেখানে 1 লিটার 76 টাকা। তাহলে মোদির রাজ্যে দর 100, সীতার রাজ্যে দর, সীতার রাজ্যে দর 65, রাবণের রাজ্যে দর 500। দুশ্মন আমাদের পাকিস্তান, তার রাজ্যে 1 লিটার পেট্রোলের দাম 71 টাকা। এই হচ্ছে মোদির রামরাজ্য, এই হচ্ছে দিদির রামরাজ্য। তাই এলাকার মানুষ নিজেদের জীবনের অভিজ্ঞতা দিয়ে বিচার করে। এই দুই শক্তি এই বাংলায় নির্বাচনের মুখে কোনো কথা বলছে? কেউ কি বলছে যে আমরা তেলের দাম কমিয়ে দেবো ভোটে জিতলে? দিদি কি বলছে ভোটে জিতে তেলের দাম কমাবে? আমরা কমাই। আমরা কারা? কংগ্রেস। কোথায় কমাই? ছত্তিশগড়ে। ছত্তিশগড় কি? কংগ্রেসের রাজ্য। সেই কংগ্রেসের রাজ্যে 1 লিটার পেট্রোলের দর কমিয়ে 12 টাকা কমানো, 1 লিটার ডিজেলের 4 টাকা দর কমানো হয়েছে। একটা রাজ্য যদি পারে 12 টাকা দর কমাতে, কেন্দ্র তুমি পারো না, বাংলা তুমি পারো না, মানুষের স্বস্তি হয় না। আজকে তেলের দরের জন্য, তেলের দর বাড়ছে বলে বাজারে সব জিনিসের দামে আগুন লেগে গেছে, অথচ সেখানটাই কাউরির কোনো মাথা ব্যথা না। এখানে যত আলোচনা, এ বলছে দেখে নিব, ও বলছে দেখে নিব, তু মাই মাই, হাম কিসিতে কম নেই, তার আলোচনা চলছে। নির্বাচনের মুখে মানুষকে নিয়ে কোন আলোচনা আছে? দুবেলা খিস্তি আর খেউ, কে কাকে কত বেশি খিস্তি দিতে পারবে, সে তত বেশি পুরস্কার পাবে। আপনাদের খড়গপুরের একজন বিখ্যাত ব্যক্তি, সে আইআইটি খড়গপুরের এলাকার বাসিন্দা হলেও খিস্তিতে খেউড়ে তিনি বাংলায় এখন 1, 2, 3 মধ্যে চলে গেছে। তাই স্বাভাবিকভাবে এই বাংলার মানুষ আপনাকে খিস্তির রাজনীতি দেখবেন, এই বাংলার মানুষ আপনাকে খেউড়ের রাজনীতি দেখবেন, এই বাংলার মানুষ আপনাকে উন্নয়নের রাজনীতি দেখবেন। আপনারা ভারতবর্ষের উন্নয়ন কে করেছে? আপনার জীবনের ইতিহাস বললে কংগ্রেস। আপনার জীবনের ইতিহাস ওটা হার ভেঙেছে, আপনার এক্সেপ্টটা একবার দেখান না, মানুষকে খুশি হবো আমরা, আমরাও জানতে পারবো আপনার উপর আঘাতের পরিমাণ কেমন। সেসব দিকে জানি। দিদি এখন হুইল চেয়ারে ঘুরবে, যতদিন না ভোট শেষ হবে ততদিন তার পা সারবে না, যতদিন না ভোট শেষ হবে ততদিন তার হুইল চেয়ার ঘোরা সারবে না, কারণ তাকে হুইল চেয়ারে ঘুরেই এখন ভোট দেয়। আমরা দেখেছি যে অনেক মানুষ, গরিব মানুষ খোঁড়া হয়ে যায়, চলতে পারে না, ভিক্ষাবৃত্তি করে, সেটা মানায়। কিন্তু একজন মুখ্যমন্ত্রী খোঁড়া হয়ে মানুষের কাছে ভোট ভিক্ষা করছেন, এটা মানায় না। আমি ওনাকে বলেছিলাম যে আপনি দায়িত্ব দিন আমাকে, 24 ঘন্টার মধ্যে আপনাকে আমি শুধু হাঁটানো নয়, দৌড় করানোর ব্যবস্থা করতে পারবো। আপনার যদি ডাক্তার না পারে আপনি আমাকে বলুন। আজকে ভারতবর্ষের পৃথিবীতে এমন সব যন্ত্রপাতি বেরিয়েছে, পা ভাঙা অবস্থায় মানুষ হাঁটতে পারে।
অথচ কি হয়েছে আমরা কেউ জানি না, শুধু দিদিই জানে কি হয়েছে, বাকি কেউ জানে না কি হয়েছে। এক্সেপ্টেড আমরা জানি না, প্রেসক্রিপশন আমরা জানি না, শুধু দিদিই জানে। এই গোপন কথা ভোটের পর কি হয়তো বলবে, দিদির এই গোপন কথা। এখন তিনি হুইলে চড়ে ভোট চাইবেন সিদ্ধান্ত নিয়েছে, কারণ মানুষের দয়া চাই, মানুষের করুণা চাই, মানুষের কাছে সহানুভূতি চাই। সহানুভূতি চাইতে গেলে নির্বাচনের আগে তার বলার কিছু নেই। বাংলার মানুষকে আপনি কাঙালি করেছেন, বাংলায় আপনি শিল্প স্থাপন করতে পারেননি, বাংলায় আজকে লুটের রাজ চলছে, বাংলায় আজ সিন্ডিকেটের রাজ চলছে। একদিকে মোদী, আরেকদিকে দিদি। বাংলার মানুষ দুই শক্তিকে দেখে, দুই শক্তির কেমন মিল দেখবেন। আমি বলি কি জানেন, যে একই বৃন্তে দুটি ফুল, বিজেপি আর তৃণমূল। যদি বলেন কেন, আজকে আপনি খড়গপুরের মানুষ যখন পাম্পে যাচ্ছেন, 1 লিটার পেট্রোলের দাম কত? 100 টাকা। 1 লিটার ডিজেলের দাম কত? 90 টাকা। কেন এমন হলো? কেন এমন হলো? বিশ্বের বাজারে তেলের দাম এমন কিছু বাড়েনি যে 100 টাকা 1 লিটার পেট্রোলের দর নিতে হবে। কংগ্রেস যখন 2014 সালে ক্ষমতা থেকে সরে যাচ্ছে, তখন বিশ্বের বাজারে তেলের দর ছিল $108 এক ব্যারেল। আজ বিশ্বের বাজারে তেলের দাম কমতে 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 $65 এক ব্যারেল। এক ব্যারেল মানে 107 লিটার করে। 2014 সাল কংগ্রেসের জমানা। খড়গপুর মানে আমরা যারা কংগ্রেস করি তারা একটা নস্টালজিয়ায় যাই। আমাদের অতীত এই শহরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। জ্ঞান সিং সোহান পালের শহর খড়গপুর, তিনি আজ আমাদের মধ্যে নেই, কিন্তু তাকে আমরা চিরদিন শ্রদ্ধা করে থাকি। সেই জ্ঞান সিং সোহান পালের শহরে আমরা আমাদের প্রার্থী রীতা শর্মার সমর্থনে খড়গপুরবাসীর কাছে আশীর্বাদ, দুয়া, সহযোগিতা প্রার্থনা করছি। এলাকার মানুষ আপনারা সবাই শিক্ষিত, সচেতন, বুদ্ধিমান বাংলা নাগরিক। আমি শুধু আপনাদের কাছে একটা কথা বলতে চাই, একবার বাংলার দিকে তাকান, বাংলার অতীত দেখুন, বাংলার বর্তমান দেখুন, বাংলার ভবিষ্যতের কথা ভাবুন। এ বাংলায় কি আপনারা মনে করেন না যে একজন বিধানচন্দ্র রায়ের প্রয়োজন? এ বাংলায় কি আপনারা মনে করেন না শিল্পের বিকাশের প্রয়োজন, স্বাস্থ্য শিক্ষার বিকাশের প্রয়োজন? মনে করে দেখুন তো, স্বাধীনতার পর যখন এ বাংলায় কোনো রুটি রুজির ব্যবস্থা ছিল না, দ্বিধা বিভক্ত বাংলা যখন আমাদের জীবনে অভিশাপ হয়ে নেমে এসেছিল, যখন সর্বত্র অনাহার, হাহাকার, দুর্ভিক্ষ, সেই সময় এই বিধানচন্দ্র রায়ের মনে হয়েছিল খাদ্যের ব্যবস্থা করতে হবে, রুটি রুজির ব্যবস্থা করতে হবে, তার সঙ্গে শিক্ষার ব্যবস্থা করতে হবে। যদি শিক্ষায় এগিয়ে না যেতে পারি তাহলে আমরা তো পিছিয়ে পড়ব। সেদিনের তার ভাবনার কথা মনে করে দেখুন, সেই কংগ্রেস আমলের IIT খড়গপুর আজও ভারতবর্ষে শুধু নয়, এই পৃথিবীতে তার উল্লেখযোগ্য স্থান বহন করে চলেছে। এই IIT খড়গপুরের ছাত্র শ্রী পিছাই, যে গুগল, যে ইন্টারনেট, যে গুগল পরিচালনার দায়িত্ব, সারা পৃথিবীর সব থেকে বড় তথ্য প্রযুক্তির শিল্পের পরিচালকের নাম ভারতীয় যুবক পিছাই। সেই পিছাই এই খড়গপুর ইউনিভার্সিটিতে, খড়গপুরের IIT-তে পড়াশোনা করে বড় হয়েছে। ভাবুন তো, আমরা কি আর এগোতে পারলাম? আমরা কি আর এগোতে পারলাম? এ বাংলা কি আর এগোতে পেরেছে? বাংলাকে আজ
যখন নির্বাচন, তখন এই বাংলার মানুষ কি দেখছে? বাংলার শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা তার কি কোনো অবশিষ্ট আছে এই বাংলায়? আর এই বাংলার মানুষ দেখছে নির্বাচনের নামে সকাল থেকে রাত পর্যন্ত শুধু গালাগালি আর কেউ কে